ভাইয়া ওকে ছেড়ে দাও, হাতটা কতটুকু লাল হয়েছে খেয়াল হয়েছে তোমার? রক্ত জমে যাবে তো। ঈশার কথা কর্ণকুহরে ঢুকতেই নড়ে চড়ে দাঁড়ালো আদৃশ। মুখ তুলে চাইলো সে। এতক্ষণ যেন হুঁশই ছিল না ওর। ঈশার কথাটুকুর মর্ম উদ্ঘাটন করে সে রোজার হাতটা ঠাস করে ছেড়ে দিল। কণ্ঠের রাগ ঢেলে বলল, নেক্সট টাইম আমার সঙ্গে উঁচু গলায় কথা বলার আগে দুবার ভাববে। সব কিছু সহ্য করতে পারি, বেয়াদবি না। কথাটা ভালোভাবে মাথায় গেঁথে নাও। এরপর যদি দেখেছি বা শুনেছি খামখেয়ালি পনা করে নিজের 12টা বাজিয়ে বসে আছো, তাহলে সেদিনই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মাইন্ড ইট। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। গটগট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। ও যেতেই রোজা ধপ করে বসে পড়লো বিছানার এক করে। ভেজা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে পিঠের উপর ছড়িয়ে আছে। টুপটাপ কয়েক ফোঁটা পানি চুল থেকে গড়িয়ে পড়ে বিছানার একাংশ ভিজিয়ে দিল। রোজা আর্তনাদের সুরে এবার বলে উঠল, আমি নিতে পারছি না নাকি? এতটা অসহ্য কোনো মানুষ হতে পারে জানা নেই আমার। নেহাপু প্লিজ, আমি তোমাদের বাড়িতে আর থাকতে চাই না। আব্বুর সাথে যোগাযোগ করে কোনো না কোনো হোস্টেলে উঠে যাব আমি। রোজার কান্নারত কণ্ঠস্বর শুনে ওরা তিন বোনই চুপ হয়ে গেল। কেউ কোনো বাক্য ব্যয় করলো না। কিছুক্ষণ পর ঈশা গিয়ে ওর পাশে বসলো। কাঁধে হাত রেখে গলার স্বর নামিয়ে সে বলল, ভাইয়া আসলে এরকম বিহেভ করতে চাইনি। এসব সামান্য বিষয়ে রাগ করে কেউ বাড়ি ছেড়ে চলে যায়। তুমি প্লিজ কেঁদো না। আমি এখানে থাকবো না। ওনার টর্চারগুলো মেন্টালি আনস্টেবল করে দিচ্ছে আমাকে। কিছুতেই সেগুলো মাথা থেকে বেরোতে চাইছে না। রাগের মাথায় উল্টাপাল্টা বলছিস তুই। মা জানতে পারলে খুব কষ্ট পাবে। আমাদের বাড়িতে কি সবাই তোকে টর্চার করে? আমরা সবাই যে তোকে তার ভালোবাসি, তার কোনো মূল্য নেই তোর কাছে? আমরা কি এতটাই পর? ফিহার কথায় কান্না বন্ধ হয়ে গেল। রোজার বিমর্ষ কণ্ঠে বলল, আমি কি একবারও তা বলেছি আপু? ফিহা সচকতে দৃষ্টিজোড়া কুচকে বলে উঠল, বলিসনি, কিন্তু আদ্রিস ভাইয়ের সামান্য কটা কারণের জন্য তুই যেভাবে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস, আমার তো তাই মনে হচ্ছে। মোটো এরকম কিছু নয় আপু। তাহলে কেমন কিছু? উনি আমার সাথে অকারণে এসব করছেন। কিন্তু কেন? আমি তো ওনার সাথে ভালো করে কথাও বলিনি। সেখানে বেয়াদবি কখন আর কিভাবে করলাম? তুই কি এটা নিয়েই পড়ে থাকবি? যা, তোকে আর কিছু বলবো না, যা ইচ্ছে তাই কর। ফিহার সচকিত দৃষ্টিজোড়া কুচকে বলে উঠল। এরপর আর এ বিষয়ে কথা বাড়ালো না। অযথা একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা কারোরই পছন্দ হচ্ছিল না। কিছুক্ষণ মৌন অবস্থায় কাটিয়ে ঈশা নিচ তলায় চলে গেল। রাত বাড়ায় ফিহাও শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে নেহা ঘরটির আলো নিভিয়ে দিয়ে দিল। রোজার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে মন্থর কণ্ঠে বলল, রাত বেড়েছে, শুয়ে পড়। রোজা নিষ্প্রভ চাহনিতে বোনের দিকে তাকিয়ে বলে ওঠে। ঘুম আসছে না আপু, তুমি শুয়ে পড়ো। নেহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, মন খারাপ করিস না। ফিহা আদ্রিস ভাইয়ার মতোই খ্যাটখেটে। মন খারাপ করিনি। নেহার আদেশ সূচক কণ্ঠে বলে উঠল। তবে শুয়ে পড়। ঘুমিয়ে পড়ো আপু। নেহা আকস্মাৎ ওর হাত জোড়া আঁকড়ে ধরে বলেন। প্লিজ আমার উপর রাগ করে থাকিস না। রোজা ব্যাহত দৃষ্টিতে তাকালো বোনের পানে। এত ভালো কেন নেহা? ফিহা, উৎস, আদৃশ যেখানে গমগমে তীক্ষ্ণ স্বরে ধমকে সবার সাথে কথা বলে, সেখানে তাদের বোন হয়েও নেহা কতটা শান্তশিষ্ট, বুঝদার, নম্র। অথচ ওরই কিনা একটা ক্লাসলেস লোকের সাথে বিয়ে হতে যাচ্ছিল। সাখাওয়াত নামক লোকটির সাথে তার এই বোনটির বিয়ে হলে সে কি সুখে থাকতো। অকস্মাৎ এসব ভাবনায় মনটা পড়তে আরম্ভ করতে রোজা নির্লিপ্ত কণ্ঠে বলল, চলো ঘুমাই। চল। ওরা শুয়ে পড়লো দুজনেই। কিন্তু শুয়ে পড়লেই কি চোখে ঘুম ধরা দেয়? অন্ধকার ঘরটি তীব্র আধার বিষাক্ত কাটার মতো ফুটছিল রোজার। নিঃশ্বাস যেন বিষযুক্ত ধোঁয়া। আদৃশ নামক লোকটির চেহারা মানসপটে যেন আঁকি বুকি বিস্তার শুরু করেছে। রোজা কিছুতেই ওকে সহ্য করতে পারছে না। আর এই বাড়ি থেকে চলে যাওয়ারও কোনো উপায় নেই, বা যথাসম্ভবত কোনো কারণও নেই। ওই একটা লোকের জন্য নিজের খালা, বোন, ভাইদের সে কষ্ট দিতে পারবে না। আদৃশকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার একটি প্রয়াস নিজের মনে তৈরি করে নিল সে। ভুলেও আদৃশের সামনে যাতে না পড়ে সেজন্য ওকে সচকিত থাকতে হবে। মুক্তি পেতে হবে লোকটির রোষাগ্নি দৃষ্টি থেকে, কর্কশ চিৎকার আর হিংস্র রাগ থেকে। হলদেটের নির্মল আকাশ, ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে সাদা বকের দল। বৃষ্টি শেষে ধুয়ে মুছে সজীব হয়ে উঠেছে সবুজা প্রকৃতি। ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। তীব্র ফুলের সুবাসে মম করে উঠছে উৎসদের বাড়ির ছাদটি। গধূলি বিকেলের রক্তিম আকাশের নানা রঙের খেলা মুগ্ধ করছে রোজার চোখ জোড়া। ইউনিভার্সিটি থেকে এসে লম্বা একটা ঘুম দিয়েছিল ও। দীর্ঘ 3 ঘন্টা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে একটু আগেই উঠেছে সে।
কিন্তু চোখে মুখে এখনো ঘুমের রেশ রয়ে গেছে। ফোলা চোখ মুখ, এলোমেলো জট পাকানো চুল অলসতা ঝেঁকে বসেছে যেন পুরো শরীরে। একটু শীত শীত ভাব পড়ায় গায়ে পাতলা একটা শাল জড়িয়ে বসে আছে সে। ছাদটা পুরো খালি, রোজা ছাড়া দ্বিতীয় কোনো মানব নেই। বাড়িতে অবশ্য মিতালি নিশিতা ছাড়া আর কেউ নেই, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় সারাদিনের কর্মব্যস্ততা সেরে ঘুমের জগতে পাড়ি দিয়েছে দুজন। মুরব্বীরা সবাই অফিসে, উচ্চতার বন্ধুদের ফ্ল্যাটে, নেহা তার বান্ধবীর বাসায় গেছে নোট আনতে, ফিহা ঈশার সাথে ওদের বাসায়। যদিও রোজাকে জোর করেছিল যাওয়ার জন্য, তথাপি সে যায়নি আরাম করা ওয়েদার উপভোগ করার জন্য। বলতে গেলে পুরো বাড়িতে এখন রোজা একা। বেখেয়ালে তীব্র গরম চায়ের কাপটিতে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়িয়ে ফেল। শব্দ করে গোল টেবিলটার উপর কাপটা রেখে ওড়না দিয়ে ভালো করে চেপে ধরল ঠোঁট জোড়া। পানির বোতলটার ক্যাপ খুলে পোড়া জায়গাটিতে ছিটিয়ে দিল। হঠাৎই ভরাট একটি কণ্ঠ ভেসে এলো ছাদের দরজাটির কাছ থেকে। রোজার সচকিত দৃষ্টিতে পেছনে তাকাতেই আদৃশকে চোখে পড়ল ওর। দুহাতের কোনোই ভেঙে বুকের কাছে আড়াআড়ি বদ্ধ করে রোজার দিকেই তাকিয়ে আছে সে। তীব্র স্বরে বলে ওঠে, এখনো খামখেয়ালিপনা স্বভাবটি যায়নি? রোজা নিরুত্তর, বুঝতে পারছে না কি বলবে। আদৃশের সামনে পড়তে হলো আবারও। ভাবতে নিজের উপর বিরক্ত হলো সে। এই একটি মাস আদৃশকে যথাসম্ভব এড়িয়ে চলেছে সে, যার ফলে কোনো সমস্যাই হয়নি। যদিও দু একবার সামনাসামনি পড়ে গিয়েছিল, কিন্তু আদৃশ শব্দ ব্যয় করার আগেই রোজা সেখান থেকে কেটে পড়ত। কিন্তু এই স্নিগ্ধ গোধূলির এই বিকেলে জনমানব শূন্য বাড়িটির ছাদে লোকটির সাথে আবারও দেখাও হয়ে যাবে ঘূর্ণা করেও ভাবেনি সে। তাহলে হয়তো নিজের ঘরেই দরজা হেঁটে বসে থাকতো সে, বের হতো না কোনো মতেই। রোজাকে মৌনতা অবলম্বন করতে দেখে সে আবারও বলে ওঠে, কথা কানে যাচ্ছে না? একটা প্রশ্ন করেছি আমি। রোজা থতমত খেয়ে বলল, জি শুনেছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন? না মানে তেমন কিছুই হয়নি। আপনি কিসের কথা বলছেন? আদৃশ ভ্রুজোড়া কুচকে এনে একটু এগিয়ে এলো রোজার দিকে। ক্রমেই আরো কয়েক পা এগিয়ে আসতে রোজা হতভম্ব হয়ে দুপা পিছিয়ে গেল। কি করতে চাইছে লোকটা? আদৃশ গোল টেবিলটার উপর রাখা রোজার চুমুক দেওয়া চায়ের কাপটি হাতে তুলে নেয়। হাতে তুলে নিয়েই দেখলো পরক্ষণে গরম চায়ের কাপটিতে চুমুক বসালো সে। রোজা সচকিত হয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি করছেন? চাটা অনেক গরম। আদৃশ যেন ওর কথা শুনলই না। ধোয়া ওঠা বক্ষ পোড়ানো অত্যধিক গরম চায়ের কাপটির পুরো চা নিজের গলায় ঢেলে দিল। উত্তাপ সহ্য করতে না পেরে ভিজে উঠল চোখের মণি জোড়া। তথাপি চাটা সে ফেলল না। রোজা অদ্ভুত চোখে বেদনার্থ নয়নে তাকিয়ে রইল। এত গরম চা কিভাবে খেতে পারলো আদৃশ, যেখানে কাপটি ধরাই দেয়, তাও আবার চিনি ছাড়া ঘন লিকারের এলাচ মিশ্রিত চা। আদৃশ যেন তৃপ্তি নিয়ে চাটা শেষ করলো। অতঃপর আদৃশ নিষ্পলক চোখে রোজার দিকে তাকালো, গমগমে স্বরে বলে উঠল, আমি ঠিক এটার কথাই বলছিলাম। প্রথমে বুঝতে পারিনি চাটা এত গরম। তুমি নিজের খেয়াল রাখতে জানো না? বেখেয়ালি কেন তুমি? আপনি তো তাও না, জেনে শুনে গরম চা খাওয়া কি দরকার ছিল? কেন জানে না আদৃশ মনে মনে হেসে ফেলল। অথচ একটু আগেই রাগর মাথায় চড়ছিল। তবুও গলার স্বরে ক্ষিপ্রতা এনে সে বলল, আমি আর তুমি কি এক? মানুষ মাত্রই এক। আদৃশ প্রখর দৃষ্টিতে তাকায় রোজার পানে। কিয়ৎক্ষণ সেভাবেই তাকিয়ে থেকে তারপর বলে, পানি নিয়ে আসো আমার জন্য। রোজা না করে না, কয়েক পা এগিয়ে পিছু ফিরে বলে, মিষ্টি কিছু নিয়ে আসবো, চাটা চিনি ছাড়া, কিন্তু অনেক গরম ছিল। গোধূলি লগ্নের আকাশ বেশ পরিষ্কার। ফুলের সৌরভে কেমন মুগ্ধতা। রোজার চোখে মুখে নিদারুণ স্নিগ্ধতা। আর চোখে আদৃশ তাকায় কাপটির পানে। পর মুহূর্তে ওর মুখের রং পাল্টে যায়। দুপায়ে ভর দিয়ে ঠেস দিয়ে দাঁড়ায় ছাদের রেলিংয়ে। অতঃপর এক রোখা ঝাঁজ মিশ্রিত স্বরে বলে, মনে তো হলো পৃথিবীর সবচেয়ে মিশ্রিত চাই খেলাম। আর কোনো মিষ্টির প্রয়োজন নেই। কথাটি মর্মোদ্ধার করতে পারল না রোজা। অদ্ভুত খ্যাপাটে লোকটার ভরিতায় সে পাত্তা দেয় না। সে জানে নিজের কষ্ট হলেও লোকটি তাকে কিছু জানাবে না, তাই নিজের মতো করেই সে যা করার করবে। দ্রুতপদে হেঁটে নিচে নেমে আসে রোজা। গ্লাসে পানি নিয়ে সে রান্নাঘরে ঢুকে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে এমন কিছু খাদ্যদ্রব্য যাতে করে আদৃশের কষ্টটা লাঘব হয়।
কিন্তু রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছুই হাতের কাছে পেল না রোজা। একবার ভাবলো মিতালি বা নিশিতাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে কোথায় কি আছে, কিন্তু তারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে বিধায় ওদের ডিস্টার্ব করতে মন সায় দিল না। অগত্যা পানির গ্লাসটা নিয়েই ছাদের দিকে রওনা হলো রোজা। এক ধাপ সিঁড়ি পেরোয় আরেক ধাপ নামে ভেতরে ভেতরে অস্বস্তিতে জমে গেলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে। ছাদে গিয়ে দেখলো আদৃশ চেয়ারে হেলান দিয়ে গোল টেবিলের উপর পাঁজরে তুলে চোখ মুদিত করে বসে আছে। সাদা শার্টের বুকের কাছের দুটো বোতাম খোলা, আর কোলের উপর অবহেলিতভাবে পড়ে আছে ওর কালো কোটটা। পারফিউমের কড়া সুবাসে ভাসছে চারপাশে, তার সাথে বাগানের ফুলের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আদৃশের চেহারায় ক্লান্ত ভাব, চুলগুলো হালকা বাতাসে কপালের উপর ওড়াওড়ি করছে। সারাদিনের কর্মব্যস্ততা সেরে মাত্র ছুটি পেয়ে নিজেকে যেন প্রকৃতির কাছে সঁপে দিয়েছে। ভীষণ আদরে দেখাচ্ছিল তখন আদৃশকে। রোজা ওর এই অবস্থা দেখে কি করবে বুঝে উঠতে পারলো না। ওকে ডাকবে না কি ডাকবে না এই দ্বিধা দ্বন্দ্ব নিয়েই চুপটি করে দাঁড়িয়েছিল গ্লাস হাতে। লোকটি কি বেশি ক্লান্ত? তার উপর অফিস থেকে ফিরে গরম চা খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেললো। দ্বিধা ভুলে একসময় মানবিক বিবেচনায় রোজা নিজেই এগিয়ে গেল, ইতস্তত করে ডাকলো, শুনছেন? এই যে। আদৃশ শুনলো না, চোখ খুলে তাকালোও না। রোজা গলায় জোর এনে বিরস মুখে আবারও ডাকলো, এই যে, শুনতে পাচ্ছেন? আহা, উঠুন না। মিষ্টি কণ্ঠস্বরের ডাকটি যেন তীরের মতো বক্ষ পিঞ্জরে আঘাত হানলো। রোবটের মতো চোখ খুলে তাকালো আদৃশ। মুখের উপর ঝুঁকে পড়া নারী মূর্তিটি ওকে দেখে চমকে দুপা পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রইল গ্লাস হাতে। আদৃশ পা নামিয়ে বসলো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে রোজাকে জিজ্ঞেস করলো, এভাবে কে ডাকছিল? রোজা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমি কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম। চোখটা লেগে গিয়েছিল, কিন্তু তুমি এভাবে ডাকছিলে কেন? রোজা পানির গ্লাসটা দেখিয়ে জবাবে বলল, আপনি না পানি খেতে চেয়েছিলেন? মিষ্টি কিছু পাইনি নিয়ে আসার জন্য, তাই শুধু পানি এনেছি। আদৃশ গ্লাসটি হাতে নিয়ে বসে রইল কিয়ৎক্ষণ। হাত ঘড়িটা দেখে নিয়ে বলল, মিষ্টি কিছুর দরকার নেই তা তো আগেই বলেছি। বাই দ্য ওয়ে, 20 মিনিট লাগে এক গ্লাস পানি আনতে? রোজা নির্লিপ্ত কণ্ঠে বলল। না। আদৃশ চড়া গলায় বলে উঠল, তাহলে এত দেরি কেন? নাকি আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে চেয়েছিলে? তা কেন হবে? আদৃশ পানির গ্লাসে চুমুক বসাতে বসাতে বলল, তুমি তো ডেঞ্জারাস মেয়ে, পারতপক্ষে আমার সামনে পড়তে চাও না। ভীষণ ইন্টেলিজেন্ট গার্ল। এরকম বলছেন কেন? আদৃশ রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, 1 মাস আমার সামনে এসেছো তুমি, পালিয়ে বেরিয়েছো সারাক্ষণ। কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? আমাকে তোমার বোকা মনে হয় মিস রোজা? ধরা পড়ে যাওয়ায় রোজার দৃষ্টি অবনত করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। এর উত্তর কি দেবে জানা নেই। পরক্ষণেই আদৃশের উপর রাগ হলো নিজের উপরও। কেন যে যেচে পড়ে ওর জন্য পানি আনতে গিয়েছিল। এই আদিক্ষেতাটা না দেখালে লোকটার সামনে এত এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না। বিব্রতকর পরিস্থিতিতে যেন নিজ সবসময় ওর জন্যই তৈরি হয়ে বসে থাকে। রোজা ক্ষীণ স্বরে বলার চেষ্টা করলো, আমি কোথা থেকে পালিয়ে বেরিয়েছি? সারাক্ষণ তো বাসা নয়তো ভার্সিটিতেই থাকি। আদৃশ ভরাট কণ্ঠে বলল, তুমি আমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছো, না জানার ভান করছো কেন? এই জিনিসটা কিন্তু আমি ভীষণ অপছন্দ করি। ইয়ে মানে? আদৃশ অপ্রতিভ কণ্ঠে আদেশ সূচক শব্দ ব্যয় করলো। নিজেকে বেশি চালাক ভেবো না। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসা জায়গা কি সব আমার দখলে? কি প্রমাণ করতে চাও আমি নির্দয়? তোমাকে দাঁড় করিয়ে আমি আরামে বসে আছি? বদনাম করতে চাও আমাদের নামে? বসো এখানে, কথা আছে। রোজা বাক্যহারা হয়ে গেল। লোকটার উল্টোপাল্টা কথাবার্তা দরুন ওর হার্টবিট রকেটের গতিতে ছুটছে। আবার কি বলতে চায়? আচ্ছা, আদৃশকে ওর হার্টবিট করার জোরালো শব্দ শুনতে পাচ্ছে? উফ, ভয় হার্টবিটটা বুঝি বেরিয়েই এলো। আদৃশের রক্তিম চেহারার দিকে তাকিয়ে না সূচক কিছু বলার সাহস করলো না রোজা। বাড়িতে ঘুমন্ত দুজন মানবী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই যে এই লোকটার হাত থেকে ওকে বাঁচাবে। আজ আদৃশের হাত থেকে আর রক্ষা নেই, সেটা ভালোই বুঝতে পেরেছে রোজা। এতদিন পালিয়ে বেড়ানোর কড়ায় গন্ডায় হিসাব আদায় করে নেবে যেন। ওকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে আদৃশ তীব্র কণ্ঠে ধমক উঠতেই রোজা অন্য আরেকটা চেয়ারে ধপ করে বসে পড়ল। মৃদু স্বরে জিজ্ঞেস করলো,
আমি কোনো বদনাম করতে চাই না। আদৃশ একরাশ বিরক্তি নিয়ে বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখো। নেহা, ফিহা, উৎস এবং ওর ফ্রেন্ড সার্কেলের সব ফ্রেন্ড, ওদের সঙ্গে তো ঠিকই হেসে খেলে কাটিয়ে দিচ্ছ, শুধু আমার বেলাতেই অন্যরকম বিহেভিয়ার। কিন্তু কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমি সবার সঙ্গে মেশার চেষ্টা করি। সিরিয়াসলি? এত বড় একটা বাড়িতে কি আমি থাকি না? সকালের চা, বিকালের স্ন্যাক্সটা, রাতের ব্ল্যাক কফিটা তুমি নিজের হাতে তৈরি করো, কারণ তোমার ভালো লাগে। মা, বাবা, ছোট চাচা চাচি, উৎস, নেহা, ফিহা সবার ঘরে বসেই সেসব পৌঁছে যায়। কিন্তু ওই 1 মাসের কোনো একদিন তো মনে পড়ে না সেসবের ভাগ আমি পেয়েছি। এই অধমকে কি তোমার চোখে পড়ে না? আদৃশের রাগী স্বরে বলা কথাগুলো শুনে রোজার কাশি উঠে গেল। সবকিছু যেন ডায়েরিতে নোট করে রেখেছে ও। কখন কি করেছে না করেছে এসব আদৃশ কিভাবে জানলো? ও তো বাড়িতেই থাকে না। রাতের বেলা আদৃশ যখন বাড়ি ফিরে তখন বাড়ির অর্ধেক লোকই খুবই বিভোর থাকে। তাহলে রোজাকে অপ্রস্তুত অবস্থায় কাশতে দেখে আদৃশ হাতের কাছে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল। ফিনিশ ইট। রোজা অপ্রসন্ন ভঙ্গিতে পানির বোতলে চুমুক বসায়, নিজেকে সামলিয়ে বোতলটা টেবিলের উপর রেখে দেয়। তখন সূর্যের ডুবে চারিদিকে আধার নেমে এসেছে। ছাদের চারিধারে ফিট করা 4টা বাতি একসঙ্গে জ্বলে উঠল। হলদেটে আলোয় ছেয়ে গেল পুরো ছাদ। গাছের পাতার রং পাল্টে গেল। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। মসজিদ থেকে ভেসে এলো মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের মাগরিবের আজান। আদৃশ রোজাকে জিজ্ঞেস করলো। রিল্যাক্স। প্রত্যুত্তরে রোজা মিয়ে যাওয়া কণ্ঠের সায় জানালো। ঠিক আছে। আদৃশ কাট গলায় বলল, নিচে যাও। আর লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি লুকোচুরি করার চেষ্টা করো তাহলে এই 1 মাস যেভাবে শান্তশিষ্ট রূপে দেখেছ তার চেয়ে 10 গুণ উগ্রতা দেখতে পাবে আমার মধ্যে। আমার ভাগের সবকিছুর অধিকার যেন আমারই থাকে, অন্য কেউ যেন সেই অধিকারে হস্তক্ষেপ করতে না পারে। মাই গার্ল। রোজা চমকিত দৃষ্টিতে তাকালো। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। হাত পা ঘেমে উঠল। শক্ত কাঠ হয়ে বসে রইল। কর্ণকুহুরে কোনো শব্দ বাক্য ভুল করে ঢুকে গিয়েছে বলেই মনে হচ্ছে ওর। আচমকা আদৃশ নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল। কয়েক কদম এগিয়ে এসে রোজার মুখোমুখি অন্য আরেকটি চেয়ারে বসে পড়ল। কোটা টেবিলের উপর রেখে রোজার গায়ের পাতলা শালটা টেনে মাথায় উঠিয়ে দিয়ে বলল, হরিণীদের এভাবেই মানায়, প্রসাধনবিহীন স্নিগ্ধ চোখ মুখ, এলোমেলো চুলে, ললাটের ভাজে আর কপালে রক্তিম আফাই। রোজার বিস্ময়ে বিমূঢ়। কি করছে আদৃশ? কি হচ্ছে এসব ওর সাথে? অনেক কষ্টে ঢোক গিলে রোজা শুধু জিজ্ঞেস করলো, কি বলছেন আপনি? আদৃশ চেহারায় কাঠিন্য ভাবটা বজায় রেখে বিগলিত কণ্ঠে বলে উঠল, এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম নিজেকে বোঝার জন্য, আজকের এই বিকেলটার জন্য। মানে? হরিণীদের বেশি কিছু বোঝাতে নেই, তারা সবসময় নিষ্ঠুর নির্দয়, তারা অনুভূতি বোঝে না, ওদের বোঝার ক্ষমতা নিতান্তই তুচ্ছ। কেউ তাদের চোখের সামনে পানি প্রার্থী হয়ে পড়ে থাকলেও সেটা তাদের চোখে ধরা পড়ে না। ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারলো না রোজা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিয়ৎক্ষণ, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। আদৃশ সেটা বুঝতে পেরে ধমকে সরে বলে উঠল, তুমি নিজেকে যতই গর্তে লুকিয়ে ফেলতে চাও না কেন, আমি ঠিকই গর্ত থেকে বের করব। দরকার পড়লে টেনে হিচড়ে বের করে আনবো। তুমি চেনো না আমাকে, কি কি করতে পারি সেটাও তোমার মতো স্টুপিড আন্দাজ করতে পারবে না। আজকের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, ওকে? এখন যাও। রোজা দ্রুত গতিতে সেখান থেকে চলে এলো। হাত পা ভূমিকম্পের ন্যায় কাঁপছে। বেশ কিছু বোধগম্য না হলেও আদৃশ কিসের ইঙ্গিত করেছে বিষয়টা ওর কাছে স্বচ্ছ জলরাশি ন্যায় পরিষ্কার। খালার বাড়ি পড়াশোনা করতে এসে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় আর বাবা মা যদি জানতে পারে তাহলে ওরা ঠিক কতটা কষ্ট পাবে, অপমানিত বোধ করবে, সেটা কি রোজা কাউকে বোঝাতে পারবে? নাকি আদৃশ বোঝার চেষ্টা করবে? কিন্তু লোকটা তো নিষ্ঠুর, নিজের মতো করে এসব ভেবে এসে বসে আছে। রোজার কথা তো একবারও ভাবলো না। সূর্যরশ্মির তির্যক আলোকপাতে উজ্জ্বল ধরনী গাছের পাতার উপর ঝিরিঝিরি রোদ্দুরের লুকোচুরি খেলাটা বেশ জমে উঠেছে। ঘাসের উপর টুকরো রোদ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। বারান্দায় বসে একটা উপন্যাসের বই পড়ছিল রোজা। বই পড়তে পছন্দ করে না ও, কিন্তু আজ কেন জানি না এই কাজটা স্বস্তি লাগছে ওর। তখনই হন্তদন্ত পায়ে এক প্রকার ছুটে এলো ফিহা। রোজার মনোযোগে বিঘ্নতা ঘটল। ঘাড় ফিরিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ফিহার মুখ পানে।
উৎফুল্ল ফিহা রোজার মুখোমুখি টুলটাতে পা তুলে বসলো, খুশি খুশি কণ্ঠে বলল। কি করিস রোজা? রোজা নিঃশব্দে বইটা বন্ধ করলো, কোলের উপর রাখতে রাখতে বলল। কিছু করি না। কোনো প্রয়োজন? হ্যাঁ। রোজা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ওর কাছে ফিহা আবার কি প্রয়োজন থাকতে পারে বোধগম্য হলো না। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ফিহা বলে ওঠে। আজ তো ছুটির দিন, সবাই মিলে চলো বাইরে ঘুরতে যাই। ফিহা ভেবেছিল রোজা কথাটা শুনে খুশি হবে, কিন্তু ওর চিন্তাধারা ভুল প্রমাণিত হলো। কাল রাত থেকেই রোজা কেমন যেন মনমরা হয়ে আছে, কথাও বলছে না কারোর সাথে ঠিক মতো। সকালে খাবারও খায়নি। রোজার মধ্যে বাইরে যাওয়ার কোনো প্রবণতা দেখতে না পেয়ে ফিহা আশাহত হলো। তারপর বিষণ্ণ গলায় বলল, চল না রোজ, তুই না গেলে আমাদের ভালো লাগবে না। আমি যাবো না আপু। কেন যাবি না? ভালো লাগছে না। ফিহা ওর গালে হাত রেখে বলল। মন খারাপ তোর? কিছু হয়েছে? কাল থেকেই তো কেমন মন মরা দেখাচ্ছে, কি হয়েছে বল না। আমার কিছু হয়নি আপু, বাড়ির কথা মনে পড়ছে। অনেকদিন হয়ে গিয়েছে বাড়িতে যাওয়া হয়নি। আমি বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসতে চাই। কিন্তু এখন তোর ভার্সিটি খোলা, যাওয়াটা ইম্পসিবল। ফার্স্ট সেমিস্টারে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো কিছুই বুঝতে পারবি না। এখন যাওয়াটা ঠিক হবে না। তুই না হয় রমজান মাসের ছুটিতে গিয়ে ঘুরে আসিস। রোজা প্রত্যুত্তরে কিছুই বলল না। কিছুই ভালো লাগছে না ওর, কারো কথাই শুনতে ইচ্ছে করছে না। আদৃশ্যের কথাগুলোর মর্মোদ্ঘাটন করতে করতে নিজের উপরই বেশ বিরক্ত হল রোজা। লোকটার জন্য ওর মনে কোনো অনুভূতি নেই। ওর চেহারাটুকু পর্যন্ত দেখতে চায় না। এই বাড়িতে আর এক মুহূর্ত কাটানো যেন শত সহস্র বছর কারাগারে বন্দিনী হয়ে থাকার সমতুল্য। ভাবনার প্রহরে ঘুরে বেড়ানো মস্তিষ্কটা নির্মল চিন্তা ভাবনা করার কারণই খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ফিহা উঠে দাঁড়ালো। রোজার হাত টেনে ধরে চেহারায় কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে আদেশ সূচক কণ্ঠে বলল, এখন ওঠ, বাইরে যেহেতু যাবো বলেছি, তোকে নিয়েই যাব। রোজা নিবল। ফিহার এই কণ্ঠটাও বেশ পরিচিত। তারপর ভাবলো, বাড়িতে বসে থেকে মনের ভেতর আদৃশ্যের কথাগুলোই ভেবে চলেছে এক নাগারে। বাইরে গেলে হয়তো সাময়িকের জন্য এইসব ভুলে থাকতে পারবে, মনটাও হালকা ফ্রেশ হবে। নিজের মন ভালো করার জন্য হলেও একবার বাইরে ঘোরাঘুরি করা দরকার। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রোজা তপ্ত শ্বাস ফেলে তীব্র কণ্ঠে বলল, আর কে যাবে? আমি আর তুমি। ঈশা, নেহা আপু ওরাও যাবে। কিন্তু কোথায় যেতে চাও? ফিহা ওর হাতটা ছেড়ে দিল। টুলটাতে বসে কিছু একটা চিন্তা করে বলল, আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা, তোর কোনো চয়েস আছে? কেমন টাইপ জায়গা পছন্দ তোর? রোজা 2 সেকেন্ড ভাবলো, তারপর বলল, গাছগাছালি বেশি এমন টাইপ জায়গা, অথবা নদীর পার। তাহলে রমনা যাই, রমনার বটমূল। আমি তো আগে যাইনি, তোমরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তাহলে জলদি তৈরি হয়ে নে। আচ্ছা। ফিহা উঠে গেল। দরজার কাছে গিয়ে আবার উল্টো পথে ফিরে এলো। সচকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর অফ হোয়াইট রঙের জামা আছে না একটা, ওটা পরিস। কেন? তোকে ওই রঙের জামাতে বেশ সুন্দর দেখায়, একদম পুতুলের মতো। পরন্ত বিকেলের রক্তিম আলোয় উদ্ভাসিত পৃথিবী লোক। ঝিরিঝিরি আরামদায়ক উষ্ণ হাওয়া বইছে। নয়নাভিরাম সবুজ বৃক্ষরাজির মুখ জুড়ে হাঁটছে 4 জন, নেহা, ফিহা, ঈশা এবং রোজা। তাদের পরনে একই ডিজাইনের ভিন্ন ভিন্ন রঙের সালোয়ার কামিজ। অবশ্য রোজা হিজাব পরিহিত। মুখে তেমন কোনো প্রসাধনী ব্যবহার নেই। সাদামাটা সাজগোজে খুব সুন্দর দেখাচ্ছিল ওকে, মিষ্টি লাগছিল। ঈশা আর ফিহাদ দুজন সামনে একসাথে কথাবার্তা বলতে বলতে হাঁটছে। ওদের থেকে কয়েক কদম পিছনে নেহা আর রোজা। সামনে 2 জন মানবীর ওদের দিকে কোনো খেয়ালই নেই। দেখতে পেয়ে নেহা বিরক্তির সুরে বলে উঠল, দেখেছিস রোজা, আমাকে কি জোর জবরদস্তি করেই না আনলো। এখন আর চেনেই না। নিজেরা কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে। এই ফিহাটা আমার বোন, এই বজ্জাত কেমনে হলো? আমাকে এক প্রকার হুমকি দিয়ে এনেছে, এখন দেখি চেনেই না। 2টা শাকচুন্নি। ফিহা তো আস্ত বজ্জাত। বাড়ি ফিরে যদি আদৃশ ভাইয়ার কাছে বিচার না দিই তো আমি নেহানা। আদৃশের নাম শুনে ঢোক গিল রোজা। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, পা দুটো থমকে গেল। মাথার ভেতর নাড়াচাড়া দিল। চিন্তা ভাবনার জটগুলো আবারও খুলে বসতে চলেছে সেগুলো। রোজা চোখ দুটো বুজে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে নেহাও থমকালো, ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? আপু আর হাঁটতে পারছি না, শিগগিরই একটা বসার ব্যবস্থা করে দাও। বসবি?
রোজা মাথা নাড়লো। নেহার নিজেরও পা ব্যথা হয়ে গিয়েছে এতক্ষণ হাঁটতে হাঁটতে। বিকেলটাও মরে এসেছে, আর কিছুক্ষণ এখানে কাটিয়ে বাড়ির রওনা দিতে হবে। নেহা হতাশ হয়ে উচ্চস্বরে ডাকলো ঈশা ফিহাকে। ওরা দুজন গল্পে এতটাই মগ্ন ছিল যে আচমকা নেহার ডাক শুনে চমকে উঠল। তড়িঘড়ি করে দুজনেই ছুটে এলো। অতঃপর নেহার কাছে এসে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো। কি হয়েছে? নেহা বোনদের উপর বিরক্ত হলো, খুব রেগে যাওয়া ভঙ্গিতে বলল। কখন থেকে হেঁটেই যাচ্ছি, এবার তো একটু বসি। আর তোরা দুজন কি নিজেরা নিজেদের মতো গল্প করতেই এসেছিস? তাহলে আমাদের দুজনকে কাবাব মে হাড্ডি বানানোর প্রয়োজন কি ছিল? রাগে নেহার মুখ লাল হয়ে গিয়েছে। ফিহা উত্তেজিত স্বরে বোনকে কিছু একটা বলতে নিলেই পরিস্থিতি শান্ত রাখার জন্য ঈশা ওর হাত ধরে থামালো। আলতো হেসে বলল। আপু, আই এম এক্সট্রিমলি সরি। আসলে গল্পে এতটাই মগ্ন ছিলাম যে মাথাতেই ছিল না তোমাদের কথা। আচ্ছা চলো বসি, এখানেই বসবো। বিশালাকৃতির একটা রেইনট্রি গাছের নিচে ঘাসের উপর পাতা বিছিয়ে বসলো ওরা। খানিক দূরে বন্য ঝোপ, ঘাস লতা, লতা গুল্ম, মৌসুমি ফুলে ছেয়ে আছে কিছু সৌন্দর্যবর্ধক বৃক্ষ। সারিবদ্ধভাবে লাগানো হয়েছে মেহগনি সহ নানা জাতের গাছ। উত্তর পাশ লাগোয়া হেয়ার রোডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাদাও গাছ। এসবের ভিড়ে কিছু ঔষধি গাছও দেখা যাচ্ছে। পার্কের মধ্যিখানে বহুকালের পুরনো একটি মহুয়া গাছ। দিনের শেষ ভাগে অনেকেই পরিবার নিয়ে হাঁটতে এসেছে, কেউ এসেছে শরীর চর্চা করতে। চারদিক নীরবে নিভৃতে জানান দিচ্ছে রমনার বৈচিত্র্যতা। রোজা মুগ্ধ চোখে অবলোকন করছিল চারপাশের স্নিগ্ধতা। হঠাৎই ওর চোখ পড়ে কয়েক হাত দূরের একটি ঝোপে। জঙ্গলি ফুলে ঘেরা ঝোপটির আড়ালে বসে আছে একজোড়া কপোতি। ততক্ষণে সূর্য লুকিয়েছে ধরণীর বুক থেকে। আশপাশটা টিমটিমে আধারে ছেয়ে আছে। রোজা উদাসীন মনোযোগে বোনদের আলাপচারিতা শুনে যাচ্ছিল, কিন্তু না চাইতেও রোজার দৃষ্টি জোড়ায় ধরা পড়ল ঝোপের আড়ালে বসে থাকা চুকুলবন্দি ওই প্রেমিক প্রেমিকার কর্মকাণ্ডে। ওদেরকে নিষিদ্ধ কার্যে লিপ্ত হতে দেখেই রোজা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বিস্মিত লজ্জিত কণ্ঠিত রোজার গা কাঁপতে লাগলো। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পাবলিক প্লেসে এরকম বিশ্রী ঘৃণিত কাজটি করতে ওদের লজ্জা করলো না? এখানে কি এইসবই হয়? রোজা এক মুহূর্তে এখানে থাকতে চাইল না। শটান হয়ে উঠে দাঁড়ালো। বাকি তিনজন হতবিহ্বল হয়ে ওর মুখে পানে চেয়ে জিজ্ঞেস করলো। উঠে দাঁড়ালি যে? রোজা ইশারায় ঝোপের আড়ালটা দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল। এরকম বিশ্রী পরিবেশে আমাকে নিয়ে আসলে কেন আপু? আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই। সবাই ঘটনাটা বুঝতে পারলো। ফিহার রাগের চোটে গালাগালি আরম্ভ করলো। এই জন্য কোথাও গিয়ে বসা যায় না। আরে তোদের যখন এতই প্রেম তো বাড়ি গিয়ে করিস না। রাস্তাঘাটে এসব ছেঁচড়ামির মানে কি? বাড়িঘর নেই, ফকিন্নি বেহায়া দল কথাকার। চুপ, চল এখান থেকে। এরপর ওখান থেকে বেরিয়ে এলো সবাই। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে মুহূর্তেই। রাস্তায় কোনো রিক্সা বা ক্যাব পাওয়া গেল না। ফিহার মেজাজ চটে গেল। রোজাও বেশ বিরক্ত। এত বিরক্তের এর আগে কোনোদিনও অনুভূত হয়নি কখনো। মস্তিষ্ক এসব আর নিতেই পারছে না। ওদিকে গাড়ি টাড়ি না পেয়ে নেহার কথায় ফিহাদ তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন কল করে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। রোজা সেটা বুঝতে পারলো না। এই মুহূর্তে বাড়ি ফিরে লম্বা একটা ঘুম প্রয়োজন ওর। কিছুক্ষণ ফুটপাতে কেটে গেল ওদের। আচমকা সাই করে একটা গাড়ি এসে থামলো ওদের সামনে। রোজা ভড়কে গেল। যেভাবে গাড়িটা ব্রেক কষেছে তাতে অ্যাক্সিডেন্ট হওয়াটা দোষের কিছু না। রোজার রাগ চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আদৃশ। রোজা থমকালো। পূর্ণ দৃষ্টিতে গাড়িটা দেখে নিয়ে হতাশ হলো। অন্ধকারে ঠিকঠাক বুঝতে পারেনি এটা আদৃশেরই গাড়ি। ও এইখানে কেন? ফিহা ওকেই ফোন করেছিল নাকি? তার মানে এখন এই লোকটার গাড়ি করে বাড়ি ফিরতে হবে। রোজা আপন মনে বিড়বিড় করলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। উফ রোজা, কি হচ্ছে এসব তোমার সাথে? আর কাছ থেকে পালাতে চাও, তারই কাছে বারবার বন্দী হও। এক্সকিউজ মি, তোমাকে কি কোলে তুলে গাড়িতে বসাতে হবে মাই গার্ল? আদৃশের তীব্র কণ্ঠে রোজার ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেল। সচকিত দৃষ্টি মেলতেই রোজা ব্যাককল বনে গেল। নেহা, ফিহা, ঈশা তিনজনই গাড়িতে উঠে বসে এবং তিনজনই সবগুলো সিট ফিল আপ করে বসেছে। রোজার জন্য 1 ফুট জায়গা অবধি ফাঁকা রাখেনি। নেহা জানালা দিয়ে বাইরে মাথাটা এনে হাত নেড়ে ব্যস্ত কণ্ঠে রোজাকে বলল। এই রোজা, এখানে তো আর বসার জায়গা ফাঁকা নেই। তুই ভাইয়ার সাথে সামনে বসে যা। আমি সামনে বসতে পারবো না আপু, তুমি এসে প্লিজ বসো। সামনে বসলে আমার মাথা ঘুরায়, প্লিজ বসে যা।
ওদের কথা শুনে আদৃশ রোজার দিকে তাকালো। পিচ ঢালা ফুটপাতে স্টেডিয়ামের নিভু নিভু আলোর নিচে অফ হোয়াইট রঙের জামায় আবৃত মেয়েটিকে দেখে ধাক্কা খেলো যেন। ওর প্রিয় রং এটা। হৃৎপিণ্ডের কাঁপুনিটা থামিয়ে তপ্ত শ্বাস ছেড়ে কিছুটা এগিয়ে এসে স্বর নামিয়ে বলল,